আফগানিস্তানের কুনবার প্রভিন্স, মেটে রাস্তা, উড়ছে ধুলো এবং তার মধ্যে এগিয়ে চলেছে ইউএস গভর্নমেন্টের এক আর্মি ভ্যান এবং তার মধ্যে উপস্থিত কিছু সেনাবাহিনী এবং গানারি সার্জেন্ট চারিদিকে নজর রাখছে সেই প্রভিন্সের। এবং সেই ভ্যানের মধ্যে উপস্থিত স্বয়ং স্টার্ক ইন্ডাস্ট্রির মালিক বা কর্ণধার টনি স্টার্ক। সোলজাররা নিজেদের মধ্যে খোশ মেজাজে আলাপ আলোচনায় ব্যস্ত ছিল এবং সেই সময় তাদের উপর মালয়েশিয়া অ্যাট্যাক হয় বা টেররিস্ট অ্যাট্যাক হয়। তারা টনি স্টারকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেও তারা শহীদ হয়ে যায় এবং এই অ্যাকশন সিকোয়েন্সে প্রত্যেকটি সিপাহী প্রাণ হারান। এরপর টনি স্টার্ক নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টা করে এক পাথরের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু শেষ রক্ষা করতে পারেন না। তারই ওপরে হামলা করা হয় তার স্বয়ং স্টার্ক ইন্ডাস্ট্রির এক ওয়েপন বা মর্টার এবং তিনি সেখানে আহত হন এবং জ্ঞান হারান। এরপর টনি স্টার্কের জ্ঞান ফেরে, তিনি নিজেকে খুঁজে পান সেই আতঙ্কবাদীদের বা মিলিশিয়া গ্রুপের মাঝখানে। তাকে হালাল করার পূর্ব প্রস্তুতি চলছিল। এরপর ক্যামেরা এবং লাইমলাইট ফিরে যায় এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, যেখানে কিভাবে হাওয়ার্ড স্টার্ক বা টনি স্টার্কের বাবা কি করে এই স্টার্ক ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করালেন, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের বংশ পরিচয় এবং হাওয়ার্ড স্টার্কের মৃত্যুর পর কিভাবে ওবেরিন স্টেইন বা হাওয়ার্ড স্টার্কের বন্ধু কিভাবে স্টার্ক ইন্ডাস্ট্রিটাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেল, এইসব বিষয়ে আলাপ আলোচনা হতে থাকে। কিন্তু টনি স্টার্ক সেই অ্যাপোজি অ্যাওয়ার্ড জিতেও সেই অনুষ্ঠানে অনুপস্থিত থাকে। এর উত্তরে ওবেরিন স্টেইন বলেন যে টনি স্টার্কের সবথেকে ভালো জিনিস হলো সে 24 ঘন্টা কাজ করে, আবার এটাই তার সবথেকে খারাপ জিনিস যে সে 24 ঘন্টা কাজ করে। কিন্তু না, টনি স্টার্ক 24 ঘন্টা কখনো কাজ করেন না, তিনি জীবনটাকে এনজয়ও করেন। এই দৃশ্যে আমরা টনি স্টার্ককে খুঁজে পাই এক ক্যাসিনোতে কিছু লাস্যময়ীদের সাথে জুয়ার আড্ডায় পয়সা ওড়াতে, এবং সেখানে উপস্থিত হয় তার বন্ধু রোডি। তাকে গিয়ে তার জিতে যাওয়া অ্যাপোজি অ্যাওয়ার্ডটি তার হাতে দেন এবং তাকে বলেন এটা তোমার পুরস্কার, তুমি এটা জিতেছ। সেটি হাতে নিয়ে বেরোনোর সময় তিনি এক ব্যক্তির হাতে সেটি স্থানান্তর করে দেন, কিন্তু যখন তিনি বেরিয়ে যাচ্ছেন তাকে সম্মুখীন হতে হয় ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের এক সাংবাদিকের সাথে। সেই সাংবাদিক তাকে দ্য ভিঞ্চি বলে সম্বোধন করেন, কিন্তু টনি স্টার্কের সেন্স অফ হিউমার খুবই মারাত্মক। তিনি বুঝতে পারেন যে তাকে তিনি সম্বোধন না, তাকে তিনি টন্ট করছেন বা তার খিল্লি ওড়াচ্ছেন। এর সদুত্তরে টনি স্টার্ক তাকে বলেন না, তিনি তো পেন্ট করেন না, তাই আমি দ্য ভিঞ্চি না। কিন্তু তার উত্তরে তখন সেই সাংবাদিক তাকে বলেন, স্যার শুধু ভিঞ্চি না, আপনাকে মার্চেন্ট অফ ডেথ ওয়েপন সেলারও বলা হয়। এর কারণ আপনি যে ওয়েপন ইন্ডাস্ট্রিটা চালাচ্ছেন, যে ওয়েপনগুলো আপনি আবিষ্কার করছেন, এর ফলে সাধারণ মানুষ মিডল ইস্টে তাদের প্রাণ হারাচ্ছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? এর উত্তরে তখন টনি স্টার্ক প্রচণ্ড সিরিয়াস হয়ে যান এবং তিনি তার বাবা অর্থাৎ হাওয়ার্ড স্টার্কের কথা এখানে তুলে আনেন। তিনি সেই সাংবাদিককে বলেন যে দেখুন, আমার বাবা ম্যানহাটন প্রজেক্টের সময় সরকারকে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সরকারকে সাহায্য করেছিল পরমাণু বোমা তৈরি করাতে এবং অস্ত্র তৈরি করাতে, এবং যেই অস্ত্রগুলোর জন্য আমরা জার্মান বাহিনীকে হারাতে পেরেছি, এই পৃথিবীতে শান্তি কায়েম করতে পেরেছি। তাই নিজেকে বাঁচানোর জন্য যদি অস্ত্র বানাতে হয় বা হাতে অস্ত্র তুলতে হয়, আমি এটা বারবার করব, আর এর জন্য আমি একটুকুও লজ্জিত না। এরপর ক্যামেরা ফিরে যায় টনি স্টার্কের বেসমেন্টে, সেখানে তিনি তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত এবং সেই স্থানে উপস্থিত হয় গল্পের নায়িকা মিস পটস বা পেপার পটস, যিনি এই সিনেমায় টনি স্টার্কের পার্সোনাল সেক্রেটারি। তিনি তাকে তার ডিল, তার অ্যাপয়েন্টমেন্ট, তাকে রিমাইন্ডার দিতে থাকেন এবং তাকে বলেন, স্যার এয়ারবেসে আপনার প্রাইভেট জেট অপেক্ষায় ব্যস্ত আছে এবং আপনি অলরেডি লেট হয়ে গেছেন। টনি স্টার্ক তাকে বলেন যে প্রাইভেট জেটটা তো আমার, তাই আমি যখন খুশি যেতে পারি, নো ইস্যু। এরপর আমরা দেখি টনি স্টার্ক তার লাক্সারি গাড়িতে করে চলে আসে এক এয়ারবেসে এবং সেখানে উপস্থিত থাকে তার বন্ধু রোডি, তাকে এসকর্ট করে আফগানিস্তানে নিয়ে যাবে বলে। এবং তাকে দেখে মনে হয় যে তিনি খুবই রেগে আছেন, কারণ টনি স্টার্ক অলরেডি 3 ঘন্টা লেট। এরপরে তারা এগিয়ে যায় তাদের গন্তব্য আফগানিস্তানের দিকে এবং টনি স্টার্ক আর রোডির মধ্যে তখনও ঝগড়া চলছে, কেন সে লেট, তার কোনো রেসপন্সিবিলিটি নেই বলে।
কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই তারা দুজনে পার্টি মেজাজে বা খোশ মেজাজে একে অপরের সাথে আলোচনায় ব্যস্ত থাকতে, সেই প্রাইভেট জেটের উড়ন্ত অবস্থাতেই। এরপর সেই প্রাইভেট জেট অবতরণ করে আফগানিস্তানের বাগরাম এয়ারবেসে। সেখানে উপস্থিত তাকে ওয়েলকাম বা স্বাগতম জানাবে বলে আফগানিস্তান ডিফেন্স ফোর্সের বড় বড় কর্মকর্তারা। আফগানিস্তানে যাওয়ার প্রধান কারণ হলো তিনি যেহেতু অস্ত্র ব্যবসায়ী, তাই অস্ত্র বা ডিল সাইন করার জন্য এবং তার প্রেজেন্টেশন বা ডেমো দেওয়ার জন্য তাকে আফগানিস্তানে যেতে হয়। এবং যাওয়া মাত্রই তাকে সাদর আমন্ত্রণ জানানো হয় সেখানে আফগানিস্তানি ডিফেন্স ফোর্সের দ্বারা, এবং তাকে নিয়ে এগিয়ে যাওয়া হয় এক গন্তব্যের দিকে, যেখানে সেই প্রেজেন্টেশনগুলো দিলে কোনো রকম মানুষের যাতে ক্ষতি না হয়। এবং এইখানে টনি স্টার্ক বা তার বাবা হাওয়ার্ড স্টার্কের বলে যাওয়া কিছু কথা তিনি বক্তব্য তুলে ধরেন, যা কোনো সাধারণ কথা নয়, কোনো সাধারণ ডায়লগবাজি নয়। এটা সাধারণ মানুষের জীবনে একটা দার্শনিক চিন্তাভাবনার এক ফলশ্রুতি। তিনি বলেন, আমরা কি চাই? আমরা চাই আমাদের শত্রু আমাদের ভয় পাক এবং সম্মান করুক, বা যদি বড় করে আমি বলি তাহলে বলা হবে যে আমরা এটা দুটোই চাই। আমরা চাই আমাদের শত্রু আমাদের ভয় পাক এবং আমাদের সম্মান করুক। তাই আমার বাবা যে মিসাইল বা অস্ত্র ম্যানুফ্যাকচারিং তৈরি করেছিল এবং এটা আমি এখনও চালিয়ে যাচ্ছি। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জেরিকো মিসাইল। শুধু আপনি একটা অজুহাত খুঁজে বার করুন এটাকে আপনার শত্রুর ওপর চালাবেন বলে, তাহলে দেখবেন আপনার শত্রুর ওপর যদি আপনি একবার চালান, আপনার কোনো শত্রু সেই গর্ত থেকে বেরিয়ে আসবে না আপনার ক্ষতি করার জন্য, এবং এই পৃথিবীতে আমরা একসাথে সবাই শান্তি কায়েম করতে পারবো। এখানেই শেষ হয় সিনেমার ফ্ল্যাশব্যাক, ব্যাক টু প্রেজেন্ট টাইম, বা ক্যামেরা বর্তমান সময়ে ফোকাস করে। এখানে আমরা দেখতে পাই টনি স্টার্কের ওপর কিছু ব্যক্তি কিছু একটা করছে, কিন্তু ক্যামেরা ব্লার থাকার জন্য বোঝা যাচ্ছে না সেই দৃশ্যে ঠিক কী ঘটনা ঘটছে। এবং একটু পরেই আমরা জানতে পারি যে তার ওপর কিছু অস্ত্রোপচার করা হয়েছে। টনি স্টার্ক তার জ্ঞান ফেরেন এবং তিনি দেখতে পান তিনি এক বিছানায় শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং তার বুকে বা শরীরে কিছু একটা করা হয়েছে, বা তার বুকে এক অস্ত্রোপচার করা হয়েছে এবং বুকে চৌম্বক জাতীয় লাইট এমিটিং কিছু লাগিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি জোর করে সেই বিছানা থেকে ওঠার চেষ্টা করেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে এক শেভ করা ব্যক্তি তাকে বলেন যে আমি হলে এটা করতাম না, কিন্তু সেই ব্যক্তির কথা টনি স্টার্ক অগ্রাহ্য করেন। তিনি সেই ব্যান্ডেজ খুলে ফেলেন এবং উঠে আসেন, এবং সেই ব্যক্তির কাছে তিনি জানতে চান যে তিনি তার সাথে কি করেছেন। এর উত্তরে সেই ব্যক্তিটি তাকে বলেন, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। তোমার ওপর যখন তোমারই ইন্ডাস্ট্রির তৈরি করা অস্ত্র আঘাত হানে, তোমার শরীরে কিছু শার্প নেল প্রবেশ করে এবং তোমার আর্টারিতে এখনও অনেক শার্প নেল বর্তমান আছে। আমি কিছু বার করে দিলেও তোমার আর্টারিতে সেই শার্প নেলগুলো এখনও কিছু বর্তমান থাকার জন্য তোমার উপরে এই অপারেশনটা আমরা করতে বাধ্য হয়েছি, নাহলে তোমাকে বাঁচানো যেত না। তারা একে অপরের সাথে আলোচনায় ব্যস্ত থাকা অবস্থায় সেই মালয়েশিয়া গ্রুপের কিছু ব্যক্তি এবং তার প্রধান সেই গুহার মধ্যে ঢুকে পড়ে এবং সে আফগানি ভাষা বা তাদের লোকাল ভাষায় সেই ডাক্তারটিকে কিছু বলেন, এবং ডাক্তারটি তার ট্রান্সলেট করে টনি স্টারকে বলেন যে তুমি যে জেরিকো মিসাইল বানিয়েছো সেটা তোমাকে এইখানে বানাতে হবে। এবং সেই প্রস্তাব টনি স্টার্ক সঙ্গে সঙ্গে নাকচ করে দেয় বা রিফিউজ করে দেয়। এরপরে তার উপর চলতে থাকে এক অত্যাচার, যেটা হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ সে প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারপরে কিছুদিন পর তাকে বাইরে আনা হয়, সে সূর্যকিরণ দেখতে পায় এবং তাকে স্টার্ক ইন্ডাস্ট্রির তৈরি করার জেরিকো মিসাইল, বন্দুক এগুলোর এক ভাণ্ডারে নিয়ে যাওয়া হয়, এক আর্সেনাল তাকে দেখানো হয়। টনি স্টার্ক সেই ব্যক্তিকে বলেন, এ তো আমারই তৈরি করা ইন্ডাস্ট্রির অস্ত্র, এরা কি করে পেল? এবং ততক্ষণাৎ সেই মালয়েশিয়া গ্রুপের প্রধান তাকে লোকাল ল্যাঙ্গুয়েজে বলেন যে এনাকে এইখানে বা আফগানিস্তানে তাদের জন্য জেরিকো মিসাইল তৈরি করতে হবে, এবং সে যদি জেরিকো মিসাইল তৈরি করে তাহলে তাকে আজাদ করে দেওয়া হবে। এবং তারা যখন নিজেদের ভাষা বা ইংরেজিতে ফিরে আসে তখন একে অপরের সাথে আলোচনায় ব্যস্ত থাকে এবং বলতে থাকে যে আমিও যদি জেরিকো মিসাইল তৈরি করে দিই আমার আজাদি পাওয়া একদম ইম্পসিবল। এবং উত্তরে সেই ব্যক্তিটিও তাকে একই কথা বলে যে হ্যাঁ, আপনি যদি জেরিকো মিসাইল তৈরি করে দেন আপনার আজাদি আপনি পাবেন না। টনি স্টার্ক এবং সেই ডাক্তারটি নিজেদের মধ্যে
জেরিকো মিসাইল নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে এবং ডাক্তারটি টনি স্টার্ককে জানান যে এখানে যত মিলিশিয়া গ্রুপ আছে তারাই হলো তার অস্ত্রের লয়াল কাস্টমার এবং তাদের হাতে যত অস্ত্র আছে তা স্টার্ক ইন্ডাস্ট্রি তৈরি করা সব অস্ত্রশস্ত্র। তারা দুজনে জেরিকো মিসাইল বানাতে যে কন্ডিশন দরকার তা তারা ডিসাইড করে ফেলে এবং সেই দলের যে সর্দার থাকে তাকে ডাক করে এবং তাকে বলেন যে তার নির্দিষ্ট একটি ল্যাব লাগবে জেরিকো মিসাইল তৈরি করতে গেলে এবং সেই মিসাইলটি তৈরি করতে গেলে ল্যাবের মধ্যে যে সামগ্রী লাগবে তা যদি টনি স্টার্ক পায় তাহলে সে সেই মিসাইল সেই গুহাতেই তৈরি করতে পারবে। এরপরে ডাক্তারটি এবং টনি স্টার্ক তারা সেই মিসাইলের কাজে নিজেদেরকে ব্যস্ত করে ফেলে, কিন্তু তাদের ওপর ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছিল সেই মিলিশিয়া গ্রুপের লোকজনেরা এবং ডাক্তারটির থেকে টনি স্টার্ক জানতে পারেন যে এই দলটা বা এই আতঙ্কবাদী গ্রুপটা নিজেদেরকে 10 রিংস বলে সম্বোধন করে এবং এই ইনফো দেওয়ার পর টনি স্টার্ক তাকে জানান যে তারা কোনো জেরিকো মিসাইল বানাচ্ছেন না এবং ছোট্ট একটি চকচকে উজ্জ্বল পদার্থ ডাক্তারের হাতে দিয়ে বলে এটাকে প্যালাডিয়াম বলে। এর পরিমাণ 0.16 গ্রাম বা 0.15 গ্রাম এবং আরও 11টি মিসাইল থেকে তাদেরকে আরও সেই প্যালাডিয়াম নামক যে পদার্থটি আছে সেটাকে জোগাড় করতে হবে এবং তাদের সেই পরিমাণটা 1.6 গ্রাম করতে হবে, যার ফলে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে এবং এই একমাত্র প্যালাডিয়াম মাধ্যমেই তারা এই গুহা থেকে দুজনে একসাথে বার হতে পারবে এবং এই প্যালাডিয়ামটাই হলো তাদের এখান থেকে বেরোনোর টিকিট। এবং তার পরের দৃশ্যে আমরা জানতে পারি যে টনি স্টার্ক ওখানে জেরিকো মিসাইল বানাচ্ছিল না, তিনি বানাচ্ছিলেন একটি ছোট্ট আর্ক রিঅ্যাক্টর, অর্থাৎ তার বুকের মধ্যে এক আর্ক রিঅ্যাক্টর মিনি যে আর্ক রিঅ্যাক্টরটি ছিল যেটা তাকে বাঁচিয়ে রেখেছিল সেটারই একটা অ্যাডভান্স ভার্সন এবং সেটা বানাতে গেলে প্যালাডিয়াম নামক যে পদার্থটি দরকার সেটা একমাত্র এই মিসাইলগুলোর মধ্যে আছে এবং এই মিসাইলগুলোর মধ্যে থেকে যদি প্যালাডিয়াম বের করে নেওয়া যায় তাহলে সেই মিনি আর্ক রিঅ্যাক্টরটা বানানো যাবে এবং যা টনি স্টার্ককে বেঁচে থাকতে সাহায্য করবে, কারণ তার বুকের মধ্যে আছে কিছু শার্পনেল যেটা এসেছিল সেই মর্টারের তরফ থেকে এবং এই শার্পনেলগুলোকে যদি দূরে রাখা যায় তাহলেই টনি স্টার্ক ব্যস্ত বা জ্যান্ত থাকতে পারবেন এবং বাদবাকি কাজগুলো করতে পারবেন। এর ফলে তাদেরকে সেই প্যালাডিয়ামটা জোগাড় করা তাদের পক্ষে খুব দরকার হয়ে পড়ে এবং এই দৃশ্যে আমরা দেখতে পাই প্রথমবারের মতো টনি স্টার্ক তার ডাক্তার বন্ধুটিকে জিজ্ঞাসা করে তার নাম এবং ডাক্তার বন্ধুটি তাকে বলে তার নাম ইয়েনসেন। এগিয়ে যায় পরবর্তী ঘটনা এবং আমরা দেখতে পারি ইয়েনসেন এবং টনি স্টার্ক দুজনেই ব্যস্ত থাকে সেই জেরিকো মিসাইল তৈরি করার কাজে, কিন্তু তারা জেরিকো মিসাইল তৈরি করছিল না, তারা তৈরি করছিল অন্য একরকম বস্তু বা সামগ্রী এবং যেহেতু ক্যামেরার নজরদারি তাদের উপর সবসময় ছিল এবং যে 10 রিংসের দলপতি সেই ব্যক্তি ছিল সে বুঝতে পেরে যায় এরা হয়তো কোনো মিসাইল বানাচ্ছে না, তাই দরজা খুলে তারা প্রবেশ করে সেই তাদের ল্যাবের মধ্যে এবং টনি স্টার্ককে ইয়েনসেনের থেকে আলাদা করে দেওয়া হয় এবং ইয়েনসেনকে মাথায় বন্দুক রেখে তার মুখে গরম এক লোহার টুকরো ঢুকিয়ে দিতে চাইলে টনি স্টার্ক তাদেরকে আটকে দেন এবং বলে যে এ খুব ভালো অ্যাসিস্ট্যান্ট এবং এ যদি মরে যায় তাহলে আমার কাজে ব্যাঘাত ঘটবে এবং জেরিকো মিসাইল তৈরি করতে আরও দেরি হবে। তখন সেই টাকলু ব্যক্তিটি বলেন যে চেঙ্গিস খাঁকে চেনো, তার উপমা টেনে আনেন এই গল্পে এবং তাকে বলেন যে চেঙ্গিস খাঁ কীভাবে তীর ধনুক দিয়ে পুরো বিশ্ব জয় করেছিল সেইভাবেই তিনি সমগ্র ইস্ট বা পুরো বিশ্বকে জয় করতে যায় যদি তার কাছে টনি স্টার্কের তৈরি করা জেরিকো মিসাইল থাকে। এবং এরপরে টনি স্টার্ক বুঝতে পেরে যান যে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে এবং সেই সামগ্রী তৈরির কাজে তিনি আরও জোর দেন এবং জোর কদমে তার কাজের মাত্রা বাড়িয়ে এগিয়ে নিয়ে যান সেই কাজটিকে। এরপরে যখন ক্যামেরায় নজরদারি চালাচ্ছিল সেই 10 রিংসের সদস্যরা তারা ডাক্তার ইয়েনসেনকে সেখানে স্পট করতে পারে, কিন্তু ক্যামেরায় মিসিং থাকে টনি স্টার্ক, তাকে তারা দেখতে পায় না যে সে কোথায় আছে। এই জন্য তারা জোর করে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে, কিন্তু টনি স্টার্ক আগে থেকেই সেই দরজায় একটি বোম ফিট করে রেখেছিল যাতে কেউ যদি জোর করে আসার চেষ্টা করে তাহলে ততক্ষণে তারা বোমের আঘাতে উড়ে যাবে এবং ঘটনায় তাই হলো। আতঙ্কবাদীর গোষ্ঠীরা অনেকেই উড়ে গেল সেই বোমের আঘাতে
এরপর ইয়েনসেন বুঝতে পেরে যায় যে তার স্যুটটি বা যেটা সে লোহার যে বর্মটি টনি স্টার্ক তৈরি করেছিল সেটা তখনও তৈরি হয়নি, তার মধ্যে ডেটা ট্রান্সফার হতে কিছু সময় লাগতো। তাই ডাক্তার ইয়ানসেন তিনি ঠিক করেন যে তাকে আরও কিছু সময় দিতে হবে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, এবং সে একটি বন্দুক নিয়ে সেই আতঙ্কবাদীদের দিকে এগিয়ে যায় আনাড়ির মতো ওপরে গুলি চালাতে চালাতে। কারণ সে তো দক্ষ আতঙ্কবাদী না, তার কাজ হলো ডাক্তারি করা, বন্দুক চালানো নয়। সে এগিয়ে যায় সেই আতঙ্কবাদীগুলোর দিকে গুলি চালাতে চালাতে, বৃথা চেষ্টায় যে তাদেরকে হয়তো ডাক্তার ইয়ানসেন আটকে দেবেন। কিন্তু একটি জায়গায় গিয়ে তিনি দাঁড়িয়ে যান এবং দেখতে পারেন যে অনেক বন্দুকের নল তার দিকে তাক করে দাঁড়িয়ে আছে তাকে শেষ করে দেবে বলে। এরপর আমরা দেখতে পারি যে স্টার্ক সাহেবের দিকে গুলি চালিয়ে যাচ্ছে একের পর এক সেই আতঙ্কবাদীরা, কিন্তু যেহেতু সে একটি লোহার বর্ম পরে আছে স্যুটের মতো, তার একটুকুও কোনো গুলির আঘাত বা নখের দাগও তার শরীরে লাগছে না, এবং সেই স্যুটের জোর এবং বল এতটাই বেশি যে সে হাতের আঘাতে বা বলের প্রহারে সেই আতঙ্কবাদীগুলিকে ছিটকে দেয়, এবং বাদবাকি আটকে থাকা সেই গুহার মধ্যে জঙ্গি গোষ্ঠীরা তার দিকে গুলি চালাতে থাকে। কিন্তু তার যেহেতু স্যুটটা এতটাই মোটা এবং থিকনেস অনেক বেশি, যার ফলে তার শরীরে কোনো গুলিরই আঘাত লাগে না। সে এগিয়ে যায় তাদের দিকে এবং সেই আতঙ্কবাদীগুলো পালিয়ে যায়, এবং পালিয়ে যাওয়ার সময় তারা দরজাটাকে বন্ধ করে দেয় বাইরে থেকে, যাতে সেই স্থানে টনি স্টার্ক সেই বর্ম পরে বেরিয়ে আসতে না পারে। কিন্তু তা সম্ভব ছিল না, সেই স্যুটের জোর অনেকটাই বেশি। সে তার বল প্রয়োগ করে সেই স্যুটটাকে ভেঙে দেয় এবং বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তার জন্য অপেক্ষা করেছিল আরও অনেক সংখ্যায় বেশি কিছু আতঙ্কবাদীর দল, এবং তাদের সর্দার সেই টাকলু ব্যক্তিটি। সেই টাকলু ব্যক্তিটি কী করে, এক মিসাইল তার দিকে তাক করে মারে, কিন্তু সেই মিসাইলটি মিস করে তার পেছনের অংশে গিয়ে লেগে যায়। এরপর সেই বর্ম থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট মিনিয়েচার মিসাইল, এবং সেই টাকলু ব্যক্তির দিকে টনি স্টার্ক সেটি নিক্ষেপ করে, কিন্তু সেটিও মিস যায় এবং পাহাড়ের বা গুহার ওপর অংশে লাগার ফলে ওপরের অংশ ভেঙে সেই টাকলু ব্যক্তিটির ওপর পড়ে যায় এবং সে চাপা পড়ে যায়। তারপর শুরু হয় আর এক অ্যাকশন সিকোয়েন্স। অন্ধকার গুহার দিকে তাক করে দাঁড়িয়ে আছে অনেক গান, মেশিন গান এবং লঞ্চার্স। সেই স্থান থেকে অন্ধকার জায়গা থেকে বেরিয়ে আসে টনি স্টার্ক সেই আয়রন স্যুট পরে। শুরু হয়ে যায় এক গুলি যুদ্ধ, তার দিকে একের পর এক গুলি মারতে থাকে, কিন্তু তাকে মারা এত সহজ নয়, কারণ তিনি যে আয়রন স্যুটটা বানিয়েছিলেন এই কথাগুলো চিন্তা করেই তিনি এই স্যুটটি বানিয়েছিলেন। তার হাতে যেহেতু কোনো বুলেট নেই, কোনো বন্দুক নেই, তাই তিনি কী করেন, তিনি তার আগুনের ব্যবস্থা করেছিলেন, আর তাকে সোর্স দিচ্ছিল সেই প্যালাডিয়াম প্লেটগুলো। তিনি আগুনে বা আগুন বিদ্ধ করে একের পর এক আতঙ্কবাদীগুলোকে তিনি জ্যান্ত জ্বালিয়ে মারতে থাকেন। শুধু তাই নয়, তিনি আতঙ্কবাদীদের নয়, সেখানে পড়ে থাকা সমস্ত বুলেট, বন্দুক, মিসাইল সব কিছুকে তিনি দগ্ধ করে দেন এক নিমিষে। এবং এই সময় আয়রন স্যুট তার প্রথম ফ্লাইট নেয়। তিনি বুঝতে পেরে যায় তার পক্ষে আর বেশিক্ষণ আটকে রাখা এই স্থানে সম্ভব নয়। তিনি তার নেন প্রথম ফ্লাইট এবং উড়ে যান এক অজানা গন্তব্যে, এক বালিয়াড়ির দিকে, যেখানে গিয়ে তিনি ল্যান্ড করেন। তপ্ত মরুভূমি, জনশূন্য, রিক্ত, সিক্ত, অভুক্ত স্টার্ক সেই মরুভূমির মধ্যে দিয়ে একা এগিয়ে চলেছে অজানা এক পথে। তিনি তখনও জানতো না যে তাকে কে খুঁজছে। হঠাৎই তার মাথার উপর দিয়ে উড়ে যায় দুটো আমেরিকান গভর্নমেন্টের ব্ল্যাক হক চপার, এবং তিনি তাকে জোর গলায় কণ্ঠস্বর উঁচু করে তাদেরকে ডাকে, তাদের সাহায্যের জন্য প্রার্থনা করেন, এবং কিছু দূর গিয়ে সেই ব্ল্যাক হক চপার ল্যান্ড করে, এবং টনি দেখেন যে সেই চপার থেকে বেরিয়ে আসছে তার বন্ধু রোডস, এবং দৌড়ে এসে রোডস তার বন্ধু টনিকে জড়িয়ে ধরেন এবং তাকে একটু উপদেশ দেন, এবং তাকে বলেন যে এরপর থেকে তিনি যদি যেখানেই যান না কেন যেন তার সাথ বা সঙ্গজাত তিনি না ছাড়েন। এরপর দেখা যায় এক ইউএস কার্গো এয়ারশিপ বেরিয়ে আসে রোডি এবং আহত টনি স্টার্ক। সামনে থাকে তার পার্সোনাল সেক্রেটারি মিস পটস, তিনি কাঁদছেন। টনি স্টার্ক তার দিকে এগিয়ে আসেন এবং বলেন, তুমি কাঁদছো আমার জন্য? কিন্তু উত্তরে মিস পটস এক সেন্স অফ হিউমারের পরিচয় দেন। তিনি বলেন, না, আমি কাজ পাল্টাতে বা চাকরি পাল্টাতে ভালোবাসি না। তাই তখন টনি স্টার্ক তাকে বলেন যে ঠিক আছে, তাহলে সব ছুটি, ভেকেশন শেষ, আজ থেকে কাজ শুরু। এরপরে মিস পটস তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য জোর করেন, কিন্তু টনি স্টার্ক তাকে বলেন হাসপাতালে না, আমি চিজ বার্গার খেতে চাই। এবং এক প্রেস কনফারেন্স রুম, উপস্থিত সমস্ত বন্ধুবান্ধব, ডিফেন্সের কর্মচারী
এবং সাংবাদিকরা। মঞ্চে উপস্থিত হয় গল্পের নায়ক টনি স্টার্ক এবং সমস্ত বন্ধুবান্ধবদের শান্ত করে দেন এবং তিনি শুরু করেন তার বক্তব্য। তিনি বলেন এই 3 মাস সময় তার যে কয়েক জীবন তিনি কাটিয়েছেন এবং বাইরে ঘুরেছেন, তিনি দেখেছেন যে তারই তৈরি করা কোম্পানির অস্ত্রে তিনি দেখেছেন যে আমেরিকানরা প্রাণ হারাচ্ছে এবং সাধারণ মানুষ একের পর এক মারা যাচ্ছে, এবং তা দেখে তিনি প্রচণ্ড বেদনাময় হয়ে উঠেছে এবং তার জীবনে এটা কখনোই তিনি আশা করেননি। এবং তিনি তৎক্ষণাৎ ঘোষণা করেন যে আজ থেকে এবং এই মুহূর্ত থেকে তার অস্ত্র ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টেই তিনি বন্ধ করে দিচ্ছেন ইমিডিয়েটলি। এবং এই শুনে সবাই চমকে যায় এবং তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে। হই হট্টগোল যখন পেকে যায় তখন সেই স্থানে সবচেয়ে বেশি আশ্চর্য হয় মিস্টার ওবেডিন স্টেন, কারণ অস্ত্র ম্যানুফ্যাকচারিংয়ের লাভ তারই সবথেকে বেশি। তিনি দ্রুত এগিয়ে আসে এবং মাইক কেড়ে নেন টনি স্টার্কের থেকে এবং তিনি বলেন যে টনি হয়তো এখনও ঠিক হয়নি, তবে আমাদের কাছে একটা ভালো খবর যে টনি আবার আমাদের মধ্যে ফিরে এসেছে। অন্য একদিন টনির সঙ্গে দেখা করেন মিস্টার স্টেন এবং তাকে বলেন যে দেখো টনি, আমরা অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র ম্যানুফ্যাকচারিং করাই আমাদের কাজ, আমরা অস্ত্র ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টটাকে এইভাবে বন্ধ করে দিতে পারি না। তখন টনি স্টার্ক তাকে একটা উপদেশ দেন বা একটা ভালো আইডিয়া দেন। তিনি বলেন যে অস্ত্র তৈরি করা আমাদের কাজ, কিন্তু আমাদের কাছে এখন অপশান আছে, আমরা আর্ক রিঅ্যাক্টর তৈরি করতে পারবো, যেটা এখনও রেডি না, কিন্তু আমার বুকে যে আর্ক রিঅ্যাক্টরটা দেখছো তা সফল হয়ে গেছে এবং এই জিনিসটি আমাকে বাঁচিয়ে রেখেছে। এবং সেখান থেকে তিনি চলে যান। এরপর দেখা যায় যে মিস পটস টিভির দিকে তাকিয়ে নিউজ দেখছেন এবং তাকে ফোন করে ডেকে পাঠান টনি স্টার্ক বেসমেন্টে। এবং সেখানে গিয়ে মিস পটস দেখেন যে তার বুকের মধ্যে এক চৌম্বক জাতীয় যন্ত্র কিছু একটা আটকে আছে এবং সামনে যেতে টনি স্টার্ক তাকে বলেন যে এটা যেটা দেখছো এটা হলো আর্ক রিঅ্যাক্টর, যেটা সেই গুহাতে থাকাকালীন অবস্থা আমি বানিয়েছি, যেটা আমার হার্টকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এটা অনেক পুরনো মডেলের, আমি একটা নতুন মডার্ন অ্যাডভান্স মডেল এটার তৈরি করেছি, কিন্তু এটা রিপ্লেস করতে হবে তোমাকেই। এবং সেই সময় মিস পটস কী করেন সেটি পাল্টে দেন এবং পাল্টানো হয়ে যাওয়ার পরে টনি স্টার্ক তাকে বলেন তিনি পুরনো জিনিসকে সাথে রাখতে চান না, সমস্ত স্মৃতি তিনি ভুলে যেতে চান, তাই এই আর্ক ইন্ডিকেটারটা যেন তিনি জ্বালিয়ে ভস্ম করে দেয়। টনি কিছুদিন রেস্ট নেন এবং সুস্থ হয়ে তিনি তার বন্ধু রোডি বা রোডসের সাথে দেখা করতে চান এক এয়ার এক্সপোতে। এবং তিনি গিয়ে তাকে কিছু কথা তার আর্মার স্যুটটির সম্বন্ধে বলতে চান, যে তিনি এক সিক্রেট প্রজেক্টে কাজ করছেন এবং তার সাহায্য দরকার। কিন্তু তখন হয়তো রোডি তার মনটাকে শান্ত করতে পারেননি, যেহেতু টনি স্টার্ক ইররেসপন্সিবল বা দায়িত্বজ্ঞানহীন এক আচরণ করে ফেলেছেন, যার ফলে এত কিছু হয়ে গেছে, সে তার প্রাণ পর্যন্ত হারিয়ে ফেলতো। এই জন্য রোডি একটু আনমনা হয়েছিলেন এবং তাকে উপদেশ দেন যে আগে নিজের মনটাকে, নিজের শরীরটাকে সুস্থ করো, তুমি মেন্টালি আর ফিট নেই, সেটা যদি আগে সুস্থ করতে পারো তাহলে আমি তোমার সাথে কথা বলবো। এই বলে তিনি সেই স্থান থেকে চলে যান এবং নিজের এয়ার এক্সপো নিয়ে ব্যস্ত হয়ে যান। এর সাথে সাথেই টনি স্টার্কও বুঝতে পেরে যান যে এই প্রজেক্টটায় তাকে হয়তো একাই কাজ করতে হবে, তিনি কাউকে তার সাথী বা বন্ধু হিসাবে এই প্রজেক্টে পাবেন না। এরপর টনি জারভিসকে অর্থাৎ তার ডিজিটাল বন্ধুকে উপদেশ দেন যে এই যে সিক্রেট প্রজেক্টটা নিয়ে তারা কাজ করছে, এটা যাতে স্টার্ক ইন্ডাস্ট্রির কোনো ডেটাবেসে যাতে না রাখা হয়। তার অস্ত্রের যেমন চোরাচালান হয়ে গেছে স্টার্ক ইন্ডাস্ট্রির ডেটাবেস থেকে, এই প্রজেক্টটা বা এই আর্মারের যদি চোরাচালান বা কোনো ভুল ব্যক্তির হাতে এটা কি পড়ে তাহলে পৃথিবীতে বয়ে আনবে এক সর্বনাশ। তাই তিনি চান না যে এটা কোনো রকম স্টার্ক ইন্ডাস্ট্রির ডেটাবেসে এটা সেভ করে রাখা হোক। তপ্ত দগ্ধ সেই মরুভূমি, বয়ে চলেছে সেই বালিয়াড়ির হাওয়া। আমরা দেখি 10 রিংসের সদস্যরা খুঁজে বার করার চেষ্টা করছে টনি স্টার্কের ফেলে আসা সেই টুকরো টুকরো আর্মার আয়রন স্যুটটিকে। তারা এক জায়গায় করার চেষ্টা করছে সেই স্যুটটিকে, যাতে তারা সেই রকমই একটা কপি তারা বানাতে পারে। এবং সেই স্যুটটা তারা খোঁজার চেষ্টা করছে যা দিয়ে টনি স্টার্ক সমস্ত আতঙ্কবাদীকে ফু দিয়ে উড়িয়ে সেই স্থান থেকে চম্পট দিয়েছিল। আমরা দেখি প্রজেক্টের কাজে ব্যস্ত থাকে টনি স্টার্ক সবসময়েরই মতো। তার যে আয়রন স্যুটটি তিনি ফেলে এসেছিলেন মিডিল ইস্টে, তারই একটা মডার্ন ভার্সন বা অ্যাডভান্স ভার্সন তৈরি করার তিনি চেষ্টা করেন। তিনি তার থ্রাস্ট ক্যাপাসিটিটাকে প্রথমে চেক করেন, কিন্তু তা এতটাই বেশি ছিল যে তিনি ব্যর্থ হন
এরপর তিনি ফায়ার মোশনের ওপর কাজ করেন। ফায়ার মোশনটাও ঠিক স্টেবল ছিল না, এর ফলে ফায়ার মোশনটাও ফেল করে, তিনি পড়ে যান এবং সেই স্থানে এসে উপস্থিত হন মিস পটস। তাকে এসে জানান যে মিস্টার স্টেন এসেছেন তার সাথে দেখা করতে এবং তিনি তাকে বলেন যে উপরে বসাতে তিনি আসছেন। তিনি মিস্টার স্টেনের সাথে দেখা করতে যান। মিস্টার স্টেন তাকে বলেন যে ডিরেক্টর, যা বোর্ডের যে ডিরেক্টররা আছেন তারা সবাই তার উপর ইনজাংশন জারি করছেন এবং তার এগেনস্টে কেস করতে চাইছেন, কারণ তারা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট যেটা আছে অস্ত্রশস্ত্রে সেটাকে বন্ধ করতে চাইছেন এবং সাপোর্টে কি আবিষ্কার করেছেন তারা বোর্ডের ডিরেক্টররা দেখতে চাইছে। এবং মিস্টার স্টেন তার বুকের মধ্যে থাকা আর্ক রিঅ্যাক্টরটার দিকে আঙুল দেখিয়ে বলেন এটা টনি স্টার্কের এক্ষুনি তার ইঞ্জিনিয়ারদের হস্তান্তর করে দেওয়া উচিত। কিন্তু স্টোনি সেটাকে সঙ্গে সঙ্গে নাকচ করে দেন এবং সেই স্থান থেকে তিনি বেরিয়ে যান। আবার আমরা দেখি যে টনি স্টার্ক সেই সিক্রেসি মেনটেন করে রেখেছেন তার প্রজেক্টের। তিনি এতটাই সিক্রেসি মেনটেন করে রেখেছেন যে কেউ জানে না যে আসলে তার বেসমেন্টে কী চলছে। তিনি সেই আর্মার স্যুটটিকে কনফিগারেশনটার একটু পরিবর্তন আনেন। তিনি সেটার মধ্যে থ্রাস্ট ক্যাপাসিটিটাকে চেঞ্জ করেন এবং তার ঘরের মধ্যে তিনি পাক খেতে থাকেন এবং তিনি বুঝতে পেরে যায় যে তার সমূহ বিপদ হতে পারেন এবং তিনি সেটাকে থামিয়ে ল্যান্ড করে যান। দেখবেন যে কোনো সফলতার আগে অনেক ব্যর্থতা আসে। টনি স্টার্কের আয়রন স্যুটটিও তার একটা উদাহরণ। বারবার ব্যর্থতা, কখনো ফায়ার মোশন, কখনো থ্রাস্ট, কখনো তার স্টেবিলিটি, কখনো তার কনফিগারেশনের ব্যর্থতার পর তার মার্ক 2 রেডি হয় এবং তাকে শ্যুট আপ করান তার ডিজিটাল বন্ধু জার্ভিস। এরপরে আমরা দেখতে পারি যে প্রথমে তার পা, তারপরে তার কোমর, তারপরে তার সমগ্র শরীর এবং শেষে তার মস্তিষ্কে তার শিরস্ত্রাণটি এসে লাগে এবং সে তার প্রথম ফ্লাইট নেন। এক উল্লাসের সাথে আকাশ ছোঁয়া এক শব্দে তিনি বেরিয়ে যান এক নতুন শহর পরিক্রমার কাজে এবং পরিক্রমার আগে তার ডিজিটাল বন্ধু জার্ভিস সমস্ত ডেটা কালেক্ট করতে থাকে এটিসি থেকে। এটিসির রুট বা এরোপ্লেন ওড়ার যে রুটটি থাকে সেটি ব্যস্ত ছিল, কিন্তু তা সত্ত্বেও আকাশে উড়ে যায় শহর পরিক্রমা করার কাজে আরএম স্যুট উড়ে যেতে থাকে এবং উঠতে উঠতে হঠাৎ করে টনি স্টার্ক মনস্থির করেন যে তিনি SR-71 রেকর্ড ব্রেক করবেন এবং হাই অল্টিটিউডে এই স্যুটটিকে নিয়ে উড়ে যাবেন। কিন্তু তার ডিজিটাল বন্ধু জার্ভিস সেটিকে না করেন এবং তিনি বলেন যে না, আমি SR-71 রেকর্ড ব্রেক করতে চাই। এই SR-71টা কি? SR-71 হলো আমেরিকান গভর্নমেন্টের একটা বমার, যেটা হচ্ছে 85,000 ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে এবং সেটাকে ব্রেক করতে যাওয়ার সময় তাকে এক ব্যর্থতার সম্মুখীন হতে হয়। তিনি জানতে পেরে যান যে হাই অল্টিটিউডে যেহেতু শীতলতা বেশি, তার স্যুটটিতে বরফ আটকে যায় এবং তার ডিজিটাল বন্ধু জার্ভিস সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে নিচে নামতে থাকে আস্তে আস্তে বিনা কন্ট্রোল ছাড়া। এবং তারপরে আমরা দেখি যে লো অল্টিটিউডে আসা মাত্র তার সমস্ত কন্ট্রোল আবার ফিরে আসে এবং এক অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে তিনি ফিরে যায় তার বেসমেন্ট বা সিক্রেট প্রজেকশনের দিকে এবং সেখানে গিয়ে তিনি প্রবেশ করেন। সেখানে গিয়েও তিনি আরেকটা ব্যর্থতার সম্মুখীন হন। তিনি যখনই পাওয়ার কিল করতে বলেন সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারে যান যে তখন স্যুটটি রেডি নেই এবং ভেঙে, অর্থাৎ তার বেসমেন্টের ছাদ ভেঙে তিনি তার বাবা বা হাওয়ার্ড স্টার্কের এক লাক্সারি কারের ওপর গিয়ে পড়েন এবং চারিদিক ধোঁয়ায় ভরে যায়। সবসময়ের মতো টনি স্টার্ক নিজের ল্যাবে ব্যস্ত থাকে এবং এই সময় তিনি তার মাথায় বরফ ঘষতে থাকেন। হঠাৎই তার নজর যায় একটি টেবিলের উপরে রাখা একটি বাক্সের উপরে এবং বাক্সটি খুলতেই তিনি জানতে পারেন মিস পটস তাকে এক্সট্রা পাঠিয়েছেন এবং তার মধ্যে এক কাঁচের বাক্সের মধ্যে রাখা তার পুরনো আর্ক ইন্ডিকেটরটি এবং তার দিকে তাকিয়ে তিনি মৃদু হাসেন, কারণ তার গায়ে লেখা ছিল এটা হচ্ছে একটা প্রুফ যে টনি স্টার্কের একটা হার্ট আছে। আবার দেখতে পাই আমরা সেই আতঙ্কবাদী গোষ্ঠীর দল এবং মার্ক 1 শ্যুট যে আর্মারটি তিনি ফেলে এসেছিলেন মরুভূমিতে সেটিকে জোড়াতাপ্পি দেওয়ার কাজে তারা ব্যর্থ চেষ্টায় তখন তারা ব্যস্ত আছে। তারপরে ফিরে আসে আবার সেই পুরনো জগতে টনি স্টার্কের জীবনে। আমরা দেখি তিনি শ্যুটটি যদি তখনও অনেক প্রবলেম্যাটিক ইস্যু ফেস করছিল, তিনি সেটাকে মডিফাই করার কাজ দেন তার ডিজিটাল বন্ধু জার্ভিসকে। কিন্তু জার্ভিস তাকে বলেন যে শ্যুটটা এতটাই রেডি যে তিনি যদি অন্য গ্রহতেও যেতে চান তাহলে এই শ্যুটটি তিনি ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। তখন কিছু সাজেশন টনি স্টার্ক ফরওয়ার্ড করেন। তিনি বলেন যে এতে যাতে অ্যালুমিনিয়াম বা টাইটেনিয়াম অ্যালয় ইউজ করা হয় এবং এর ওজন আর স্পিডের মধ্যে যাতে একটা সামঞ্জস্য থাকে। এছাড়াও তিনি
যখন বেসমেন্টে তার ছাদ ভেঙে পড়ে গেছিলেন গাড়িটির ওপর, তার রংটার দিকে তার চোখ যায় এবং তিনি জার্ভিসকে বলেন এই রংটাই যাতে এই স্যুটটার মধ্যে ইউজ করা হয়, এবং সেখান থেকে বেরিয়ে যান এক পার্টির দিকে। টনি স্টার্ককে আবার পাওয়া যায় এক পার্টি মেজাজে। তিনি পার্টিতে মিস পটস এবং আরও অনেক বন্ধুবান্ধবদের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত থাকেন। হঠাৎ করে মিস পটের সাথে আলোচনায় মিস পটস তাকে কাউন্টার থেকে ড্রিঙ্কস আনতে বলেন। তিনি ড্রিঙ্কস আনতে যান এবং সেখানে উপস্থিত হয় সেই ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের সেই মহিলা সাংবাদিক, এবং কিছু ছবি তাকে দেখিয়ে টনি স্টার্ককে বলেন আপনি এখনও অস্ত্র ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট বন্ধ করেও অস্ত্র বেঁচে যাচ্ছেন। টনি স্টার্ক তাকে বলেন কবে আপনি এই ছবিটা তুলেছেন? তখন সেই মহিলা সাংবাদিক তাকে বলেন আমি গতকালের এই ছবি আপনাকে দেখাচ্ছি, আপনার অস্ত্র এখনও মিডল ইস্টে মানুষের জীবনের সাথে ছেলেখেলা করে যাচ্ছে। এই শুনে টনি স্টার্ক খুবই রেগে যান। তিনি মিস্টার স্টেনের কাছে যান এবং তাকে বলেন তুমি টেবিলের তলা দিয়ে এখনও অস্ত্র ব্যবসার কাজটা তুমি এখনও চালিয়ে যাচ্ছ, আমার মত যাতে নেই সেই কাজটা তুমি এখনও করে যাচ্ছ। তখন মিস্টার স্টেন তাকে বলেন আমি একজন প্রকৃত অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র নিয়ে ব্যবসা করাই আমার কাজ, তাই তুমি যতই বলো না কেন অস্ত্র রপ্তানি করা আমি বন্ধ করতে পারবো না। এবং তার কানে মিস্টার স্টেন এটাও বলেন যে তোমার এগেনস্টে যে কেস করেছে, ইনজাংশন জারি করেছেন, সেটা হলো তিনি নিজেই বা মিস্টার স্টেন। এরপর মার্ক 3 নিয়ে তিনি কাজে ব্যস্ত হয়ে পড়েন। তিনি নিউজ রিপোর্ট শুনতে শুনতে তিনি তার আর্ক রিয়াক্টর থেকে উদ্ভূত শক্তির পরীক্ষা হাতের মাধ্যমে করতে থাকেন। তিনি হাতের মাধ্যমে তিনি কিছু অ্যাকশান নিলে যে তার মধ্যে থেকে এক আগুনের ফুলকা বা গতি বেরোয় মানুষকে আহত করতে পারে, সেটার পরীক্ষা তিনি করতে থাকেন। এবং নিউজ রিপোর্টে তিনি শোনেন যে এই অসহায় মানুষগুলোর পাশে কারা দাঁড়াবে। এরপরে দৃশ্যে আমরা চলে যাই। এই দৃশ্যটি হলো এই সিনেমার সবথেকে চর্চিত এক দৃশ্য, যেই দৃশ্যে আমরা দেখি যে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য এই দৃশ্যটার গুরুত্ব সবচেয়ে বেশি। অসহায় মানুষকে বাঁচাতে হলে এই দৃশ্যটা বা এই দৃশ্যে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে আয়রন ম্যানের দ্বারা তা আমরা জানতে পেরে যাব। এবং এই দৃশ্যেই আয়রন স্যুট পরিণত হয় আয়রন ম্যানে। তিনি উড়ে যান এক সুপারসনিক গতিতে আফগানিস্তানের গুলমিরা প্রভিন্সের সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, যেখানে তার তৈরি অস্ত্র সেই সব মানুষগুলোর একের পর এক প্রাণ নিচ্ছে। গুলমিরাতে তখনও চলছে 10 রিংস আতঙ্কবাদী গোষ্ঠীর অত্যাচার। তারা নির্বিচারে মানুষ মারতে থাকে। এক অসহায় পিতা তার পরিবারকে বাঁচানোর প্রাণপণ চেষ্টায় মেতে থাকেন। তার পরিবার থেকে তাকে আলাদা করে তাকে মেরে দেওয়ার আদেশ দেন সেই 10 রিংস দলের প্রধান। এবং এই সময় আমরা দেখি আকাশ থেকে শো শো শব্দে আকাশ ভেদ করে মাটিতে পদার্পণ করেন এক আয়রন স্যুট। শুরু হয় অ্যাকশন, এক খুশিতে উড়িয়ে দেন এক শয়তানকে। তারপর ইলেকট্রিক্যাল থ্রাস্ট শেষ করেন আরও 2জন আতঙ্কবাদীর শরীর। এরপর আতঙ্কবাদীরা সাধারণ মানুষকে ঢাল করে নিজেদের বাঁচানোর ব্যর্থ চেষ্টা করে। অচোখ নিশানায় সব কটার মাথাতে ছেদ করেন টনি স্টার্ক। এরপর এগিয়ে যান দলের সর্দারের দিকে, পাঁচিল ভেদ করে হাত ঢুকিয়ে তাকে বার করে আনেন সেই শয়তানকে এবং সাধারণ মানুষের হাওয়ালে করে দিয়ে তিনি ফ্লাইট নেন তার ঘরের দিকে। আকাশে উড়তে থাকা অবস্থায় তিনি স্ক্যান করতে থাকেন একটা আর্সেনালের, লক করেন এবং জানতে পারেন এগুলি তারই কোম্পানির তৈরি জেরিকো মিসাইল। ব্যাস, তিনি সব কিছু মনস্থির করে নেন। বুম! হঠাৎ তাকে হিট করে একটি অজানা স্থান থেকে ছুটে আসা ট্যাঙ্কের এক মিসাইল। মাটিতে পড়ে কুপোকাত হয়ে যান তিনি এবং সেখান থেকেই তিনি তার লক্ষ্য খুঁজে পান। সামনে দাঁড়িয়ে থাকে এক ট্যাঙ্ক। ট্যাঙ্কটি তাকে লক্ষ্য করে আরও একটি হিট করে, কিন্তু এইবারে ব্যর্থ হয়। এরপরে শুরু হয় আয়রন ম্যানের খেলা। আয়রন স্যুটের ডান হাত উঁচিয়ে তিনি সেই ট্যাঙ্কটিকে নিশানায় আনেন এবং ছোট্ট একটি মিনি মিসাইল তার দিকে নিক্ষেপ করেন এবং নিমেষে ভস্ম হয়ে যায় সেই ট্যাঙ্কটি। একে একে সমস্ত অস্ত্র ভাণ্ডারকে তিনি খতম করে দিতে থাকেন এবং ছাই করে দেন সেই গুলমিরায় থাকা সমস্ত অস্ত্রের ভাণ্ডারকে। সুপারসনিক স্পিডে তিনি আকাশ চিরে এগিয়ে যেতে থাকেন। এই দৃশ্যে তাকে লোকেট করে ইউএস রেডার সিস্টেম এবং তারা প্রথমে কি স্টেপ নেবে বুঝতে পারছিল না, তাই তারা এয়ার ডিফেন্স সিস্টেমের প্রধান রোডসকে ডেকে পাঠান। আনম্যান্ড একটা ভেহিকেল তাদের রেডারে ধরা পড়েছে বলে তার অশনি সংকেত তাদের কাছে এসেছে এবং কি করতে হবে তারা জানতে চায় এয়ার ডিফেন্স সিস্টেমের প্রধান রোডসের কাছে। কিন্তু তার আগে
সেই অফিসের ইনচার্জ আয়রন ম্যানের পিছনে দুটো F-22 র্যাপ্টারকে পাঠিয়ে দেন। ক্ষিপ্র গতিসম্পন্ন এই র্যাপ্টার রেডিও ট্রান্সমিশন করার চেষ্টা করে ব্যর্থ হয়। শেষমেশ কর্নেল বা অপারেশনের ইনচার্জ এঙ্গেজ হওয়ার পারমিশন দিয়ে দেন সেই দুই F-22 র্যাপ্টারের চালককে। তারা স্টোনি স্টারকে লক করে। ঠিক এই সময় আয়রন ম্যান সুপারসনিক বুম দিয়ে তীব্র গতিতে তাদের পেছনে ফেলে এগিয়ে যায় সামনের দিকে। এরপর র্যাপ্টার মিসাইল নিক্ষেপ করে চারদিকে। কিন্তু টনি স্টারকে মারা এত সহজ নয়। তিনি তার আয়রন স্যুটটিকে এমন মডার্নাইজেশন করেছে যে তার মধ্যে ফ্লেয়ার সিস্টেমের ব্যবস্থা ছিল। তিনি ফ্লেয়ার্স ডিপ্লয় করেন এবং র্যাপ্টারকেও ভিমড়ি খাইয়ে দেন। তিনি র্যাপ্টার দিশেহারা হয়ে যান এবং কমান্ড সেন্টারে তারা কন্ট্যাক্ট করতে বাধ্য হয়। তারা হয়তো ভেবেছিল যে এই ছোট্ট উড়ন্ত একটি স্যুটকে তারা হ্যান্ডেল করে নিয়েছে, কিন্তু তা না। এই ট্রান্সমিশন চলাকালীন F-22 এক পাইলট দেখতে পারে যে অপর প্রান্তে থাকা র্যাপ্টারের নিচে চুম্বকের মতো আটকে আছে সেই বস্তুটি। তা দেখে পাইলট অপর পাইলটকে নিজের পাইলট প্লেনটিকে বা F-22 র্যাপ্টারটিকে রোল খাওয়াতে বলেন বা আকাশে ঘুরতে বলেন, এবং এই সময় ঘুরপাক খেতে খেতে সেই র্যাপ্টারের ডানাতে আঘাত হানে এয়ার ফাইটারটি, কন্ট্রোল হারায় ও ইজেক্ট করে। প্যারাশুটটি এতটাই জ্যাম হয়ে গেছিল যে সেটা খোলা সেই F-22 র্যাপ্টার পাইলটের পক্ষে সম্ভব ছিল না। এই সময় তা ত্রাতা হয়ে সেখানে আসে টনি স্টার্ক। তিনি F-22 র্যাপ্টার যে তাকে লক করে উড়িয়ে দিতে পারে এই রিস্ক থাকা সত্ত্বেও তিনি এই কাজটি হাতে নেন এবং সেই পাইলটটিকে প্যারাশুট খুলতে সাহায্য করেন, এবং প্যারাশুট খোলা মাত্র সেই কমান্ড সেন্টারে এক উল্লাসের সৃষ্টি হয় এবং সেই স্থান থেকে টনি স্টার্ক বা আয়রন ম্যান পালিয়ে যান এক অজানা গন্তব্যে। শুরু হয় আর এক বিশ্বাসঘাতকের খেলা। মিস্টার ওবেরিন চলে যায় সেই 10 রিংসের দলপতির কাছে এক ডিল করতে, এবং সেখানে পৌঁছে সে জানতে পারে যে মার্ক 1 বা আয়রন ম্যান বা টনি স্টার্ক যে প্রথম স্যুটটি বানিয়েছিল তা তারা ডিসম্যান্টেল হয়ে যাওয়া অবস্থাতেই সেখানে রেখেছে। এবং মিস্টার স্টেনকে সেই ব্যক্তি বলেন যে এই দেখো তোমার টনি স্টার্ক আমাদের গুহাতে কি আবিষ্কার করেছে, এই রকম জিনিস যার কাছে থাকবে সে সমস্ত এশিয়া তথা বিশ্বে রাজ করবে। কিন্তু ওবেরিন এতটাই বোকা ছিল না, সে সেখানে সাক্ষাৎ আলাপ করতে যায়নি। সে সেখানে গেছিল সেই মার্ক 1 স্যুটটিকে নিজের কবজায় আনতে। যেহেতু তিনি অস্ত্র ব্যবসায়ী, তার কাছে এমন এমন অস্ত্র থাকে যা দিয়ে তিনি মানুষকে টেম্পোরারি প্যারালাইসিস করাতে পারেন, এবং এই সিনেমা আমরা এই দৃশ্যের প্রথম কার্যকারিতা লক্ষ্য করতে পারি। মিস্টার স্টেন কি করেন, তার সমস্ত লোকের কানে এক রকমের চিপ গুঁজে দেন, যার ফলে সেই শব্দ বা সেই টেম্পোরারি প্যারালাইসিস তাদের না হয়, এবং সেই টাকলু ব্যক্তিটির শরীরে সেই টেম্পোরারি প্যারালাইসিসের যন্ত্রটি তিনি লাগিয়ে দেন, এবং তিনি পড়ে যেতেই সমস্ত ব্যক্তিকে তিনি খতম করে দেওয়ার নির্দেশ দেন। এরপরে মার্ক 1 বা সেই স্যুটটি নিয়ে তিনি চলে যান নিজের দেশে ফেরত। এরপরে আমরা দেখি মিস পটস এবং তাকে ডেকে পাঠান টনি স্টার্ক। তাকে এক পেনড্রাইভ দিয়ে স্টেনের অফিস থেকে কিছু ডেটা কপি করতে বলেন টনি স্টার্ক। তাকে বলেন এর মাধ্যমে স্টেন কি ডিল করেছে, কার সাথে ডিল করেছে, কোথায় তার অস্ত্র আছে, তিনি তা নিজে জেনে সমস্ত আর্সেনাল ধ্বংস করে দেবেন। মিস পটস বলেন তাহলে আমি এই কাজটি করব না, কারণ আমি চাই না তুমি মারা যাও। টনি তাকে বলে যখন সবাইকে মেরে আমি প্রফিট কামিয়েছি তুমি সাথে ছিলে, আজ আমি কিছু ভালো করতে চাইছি আর তুমি ছেড়ে চলে যাচ্ছ। আমি জানি আমার মন ঠিক কাজ করছে, তাই তোমাকে আমার সাথে থাকতেই হবে এইবারে। মিস পটস চলে যান ওবেরিন স্টেনের অফিসে। তিনি সিস্টেম থেকে ডেটা কপি করতে থাকেন এবং সেখানে তিনি সেক্টর 16-এর এক আলাদা ফাইল খুঁজে পান এবং তার ব্যাপারে তিনি জানতে পারেন। ডেটাতে তিনি টনি স্টার্কের বন্দিদশার একটা ভিডিও দেখতে পান এবং সেখানে টনি স্টার্ককে মারার জন্য কিছু দর কষাকষি চলছে। সেই মুহূর্তে হাজির হন সেই সময় তার অফিসে মিস্টার স্টেন। মিস পটস তাকে দেখে চমকে যান। স্টেন বলেন টনি জবে থেকে সেই কেভ থেকে এসেছে ও ঠিক নেই, ও কেমন যেন হারিয়ে গেছে, ওর মানসিক অবস্থাও যেন তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। কিন্তু মিস পটস কথার চলে সেই ডেটা কপি করে নেন। স্টেন জানতে পেরে যায় ও তড়িঘড়ি তিনি তার আর্ক রিয়েক্টরের রুমে গিয়ে তার ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করেন। সায়েন্টিস্ট উইলিয়াম তাকে বলেন স্যার এই রকম টেকনোলজি নেই। স্টেন তাকে বলে এটাই তো টেকনোলজি,
তোমায় ব্যাস এটাকে ছোট করতে হবে। তিনি চিৎকার করে বলেন, টনি স্টার্ক তো এটা একটি গুহাতে বানিয়েছিল, তুমি কেন পারবে না? উত্তরে সেই সায়েন্টিস্ট তাকে বলেন, স্যার টনি স্টার্ক তো একজন মহান জিনিয়াস সায়েন্টিস্ট, আমি তার মতো জায়গায় এখনও পৌঁছাতে পারিনি। কোনো রাস্তা না পেয়ে সে তার টেম্পোরারি প্যারালাইসিস যন্ত্রটিকে বার করেন, যেটা দিয়ে সে টনিকে অবচেতন করেন। সেই যন্ত্রের পারমিট সরকার তখনও দেননি। তারপর আর্ক রিয়েক্টর বানাতে না পেরে সে টনির বুকের আর্ক রিয়েক্টরটি খুলে নিয়ে চলে যান। পড়ে থাকে টনির অসার দেহ। মিস পটস এবার সিক্রেট এজেন্ট সিকে নিয়ে আসেন। রোডসকে ফোন করেন, বলেন ওবেডিন টনিকে মারার অর্ডার দিয়েছিল, তার কাছে সেটার প্রমাণ আছে, কারণ সে ডেটা 16 কপি করার সময় এই প্রমাণ সে হাতে নাতে পেয়েছে। তখন টনি আর্ক রিয়েক্টর যেটি গুহাতে আবিষ্কার করেছিলেন, মিস পটস যেটি সামনে রেখেছিলেন, সেটির দিকে এগিয়ে যান, কারণ এটিই তার বাঁচার শেষ আশা। কিন্তু সেই আর্ক রিয়েক্টরটি তিনি নাগাল পান না, তিনি ব্যর্থ হয়ে যান। এই সময় আমরা দেখতে পারি যে তারই তৈরি করা এক যন্ত্র, যার নাম রেখেছিলেন তিনি হুক, তিনি সেই আর্ক রিয়েক্টরটি টনির দিকে এগিয়ে দিতে তাকে সাহায্য করেন। এরপরে আমরা দেখি যুদ্ধের সূচনা। মিস্টার স্টেন তিনি এগিয়ে যান তার প্রোটোটাইপ আয়রন স্যুটের দিকে, যেটা তিনি গুলমিরায় সেই 10 রিংস কমান্ডারকে মেরে তিনি নিজের আয়ত্তে এনেছিলেন, এবং তিনি আর্ক রিয়েক্টর ইনস্টল করেন তার মধ্যে এবং স্যুটটিকে অ্যাক্টিভেট করেন। মিস পটস তখন কী করেন, ওবেডিনকে অ্যারেস্ট করবে বলে তার ল্যাবের দিকে এগিয়ে যায় সেই সিক্রেট এজেন্টদের নিয়ে। তিনি সেখানে গিয়ে দরজা ওপেন করতে না পেরে সেটাকে ভেঙে দিতে সাহায্য নেন সেই সব সিক্রেট এজেন্টসদের, এবং তিনি দরজা ভেঙে সেই ল্যাবে প্রবেশ করেন। এবং এর আওয়াজ পেয়ে মিস্টার স্টেন আগে থেকেই সতর্ক হয়ে যান। তিনি বুঝতে পেরে যান যে তাকে অ্যারেস্ট করতে হয়তো অনেক লোক বা ফোর্স আসছে। এবং অপর দৃশ্যে আমরা দেখি যে রোডস টনি স্টার্ককে খোঁজার জন্য তার বেসমেন্টে উপস্থিত হয়েছে, এবং সেখানে গিয়ে তিনি এক দৃশ্যে দেখেন তার প্রথম সেই স্যুট আপ দৃশ্য, যেটা আর সিক্রেট রইল না। রোডস দেখেন যে আয়রন ম্যান বা তার বন্ধু টনি স্টার্ক এক স্যুট নিয়ে নিজেকে অস্ত্রের সজ্জায় সজ্জিত করে তুললেন বা স্যুট আপ করলেন স্বয়ং রোডির সামনেই। এবার শুরু হয় সেই ক্লাইম্যাক্স বা শেষ সময়ের, মানে যেখানে আমরা জানতে পারি যে কি হতে চলেছে ক্লাইম্যাক্সে। আমরা দেখতে পারি আর্ক রিয়েক্টরের রুমে 5 জন এজেন্ট ও মিস পটস তন্ন তন্ন করে খুঁজছে মিস্টার স্টেনকে। হঠাৎই সে পেছন থেকে অন্ধকার থেকে সে স্যুট পরিহিত হয়ে অন্ধকার থেকে বেরিয়ে আসে মিস পটসকে মারবে বলে বা তাকে শেষ করে দেবে বলে, কিন্তু সে পালিয়ে যায়। তাকে বাইরে দেখতে পেয়ে টনি স্টার্ক অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেন, এবং সেখানে বেরিয়ে আসে মিস্টার স্টেন। শুরু হয় দুজনের মধ্যে এক পরাক্রমশালী দ্বন্দ্বযুদ্ধ। স্টেন সব দিক থেকেই এগিয়েছিল। স্টেনের প্রহার স্টার্ক ও তার 50% চার্জ থাকা স্যুটের পক্ষে সেই প্রহার নেওয়া সম্ভব ছিল না, কিন্তু বুদ্ধিমত্তায় স্টার্ক স্টেনের থেকে অনেক এগিয়েছিল। তার স্যুটটি তিনি জানতেন যেটা আইসপ্রুফ, অর্থাৎ হাই অল্টিটিউডে এর মধ্যে গেলেও তার স্যুটটি ফ্রিজ হয়ে যান না, যেটা আমি সিনেমার আগেই আমরা দেখে ফেলেছি। আইসিং প্রবলেম তার স্যুটে বা টনি স্টার্কের স্যুটে আইসিং প্রবলেমটা একদমই ছিল না। এবং এই যুদ্ধে আমরা দেখি টনি স্টার্ক অর্থাৎ আয়রন ম্যান, যিনি যে মার্ক 3 পরিহিত ছিলেন, তাকে প্রায় মেরে ট্র্যাশ ক্যান বানিয়ে দিয়েছিল মিস্টার স্টেন। স্টার্কের মাথায় একটা বুদ্ধি আসে, তিনি বুঝতে পেরে যান যে শক্তিতে না হোক বুদ্ধিতে তাকে মিস্টার স্টেনকে হারাতে হবে। তিনি হাই অল্টিটিউডে যেতে থাকেন, তার চার্জ আরও নেমে যেতে থাকে। তার ডিজিটাল বন্ধু জার্ভিস তাকে তার জন্য সতর্কবার্তা দিতে থাকে। জার্ভিসের সতর্কবার্তা জারি থাকলেও টনি স্টার্ক প্রচণ্ড নাছরবান্দা জাতীয় একজন মানুষ। তিনি হাই অল্টিটিউডে নিয়ে যেতে থাকেন মিস্টার ওবেডেন স্টেনের তৈরি করা প্রোটোটাইপ স্যুটটিকে, কারণ তিনি জানতেন একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর এই স্যুটটি ফ্রিজ হয়ে যাবে এবং আর কোনো রকম কার্যকারিতা তার মধ্যে থাকবে না। এবং তাই হয়। দৃশ্যে আমরা দেখি একটা নির্দিষ্ট সারফেস পর্যন্ত যখন গিয়ে পৌঁছায় সেই প্রোটোটাইপ স্যুটটি, তখন দেখা যায় যে সেটি একদম ফ্রিজ হয়ে যায়। সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে তার কন্ট্রোল হারিয়ে গ্রাভিটির জন্য সে নিচের দিকে যেতে থাকে এবং তাকে ফলো করতে থাকে টনি স্টার্কের মার্ক 3 স্যুটটি। কিন্তু একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর সে তার সমস্ত চার্জ যখন সে ফুরিয়ে ফেলে, তখন টনি স্টার্কের স্যুটটিরও একই অবস্থা হয়। এবং হঠাৎই লো অল্টিটিউডে আসার পর প্রোটোটাইপ স্যুটটি তার নিজস্ব কন্ট্রোল খুঁজে পায় এবং টনি স্টার্কের পা ধরে তাকে নিচে নামিয়ে আনে।
কিন্তু টনি স্টার্ক তখনও জানতেন যে এই ব্যক্তিত্বর সাথে যেহেতু তার স্যুটে অতটা জোর নেই, সে পেরে উঠবে না। এবং তখন তিনি একটি বুদ্ধি করেন, কারণ তিনি জানতে পেরে যান যে তার যে স্যুটটি সমস্ত শক্তি এবং ক্ষমতা ড্র করছে বা সংগ্রহ করছে সেই সংগ্রহশালা বা সেক্টর 16-এ রাখা আর্ক রিঅ্যাক্টরটি থেকে। এবং ততক্ষণাৎ তিনি মিস পেপার পটসকে কন্ট্যাক্ট করেন এবং তিনি তাকে বলেন যদি এই আর্ক রিঅ্যাক্টরটার মেইন সুইচ কোনো রকমে বন্ধ করে দেওয়া যায় তাহলেই একমাত্র ওবেরিয়ান স্টেইনের এই প্রোটোটাইপ স্যুটটিকে আটকানো সম্ভব হবে। এবং তাই হলো। আমরা দেখি মিস পটস সেই আর্ক রিঅ্যাক্টরটিকে বন্ধ করার জন্য তার সিক্রেট ল্যাবে গিয়ে উপস্থিত হন এবং সমস্ত মেন তিনি হাতের মাধ্যমে বন্ধ করে দেন। এবং এক ধামাকার সাথে আমরা দেখতে পাই যে সেই প্রোটোটাইপ স্যুটটি ওবেরিয়ান স্টেইন সমেত ধ্বংস হয়ে যায় আগুনের ফুলকার সাথে। প্রেস কনফারেন্স রুম, যেখানে উপস্থিত আবার আগের মতো টনি স্টার্ক, পেপার পটস এবং তার বন্ধুবান্ধব ও স্টাফেরা। সেখানে শিল্ডের কর্মচারীরা অর্থাৎ সেই সিক্রেট এজেন্টের কর্মচারীরা তাকে আগে থেকেই বলে দেওয়া হয় যে আপনাকে গিয়ে কি বলতে হবে, এবং তাকে অনুরোধ করা হয় যাতে সে কোনো রকম নিজের পকেট থেকে কোনো মশলা যাতে না মেশায় এই প্রেস কনফারেন্সে। কিন্তু টনি স্টার্ক একটু টেরা টাইপের মানুষ ছিলেন। তিনি সেই প্রেস কনফারেন্সে সোজা সাপটা একটা কথা বলেন এবং সমস্ত মিডিয়া এবং পুরো ইউএস গভর্নমেন্ট চমকে যায় তা শুনে। তিনি প্রেস কনফারেন্সে বলেই দেন যে তিনি হলেন আয়রন ম্যান। টনি স্টার্ক তার নিজস্ব ল্যাবে ঢুকছেন বা বেসমেন্টে ঢুকছেন এবং সেখানে তিনি জার্ভিস বলতেই জার্ভিস তাকে ওয়েলকাম করেন এবং তার সাথে সেখানে এক ব্যক্তিত্ব উপস্থিত থাকে। টনি স্টার্ক তার কাছে তার পরিচয় এবং আইডেন্টিটি জানতে চান এবং তখন তিনি তাকে বলেন তিনি হলেন শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি। তিনি সেখানে এসেছেন অ্যাভেঞ্জার মিশনের জন্য কথা বলতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। এরপরেও আমি চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের জন্য কিছু নতুন নিবেদন, কিছু সুপার হিরো বা স্পাই ইউনিভার্স থেকে কিছু অ্যাড করার। আর চেষ্টা করবেন আমার সাথে থাকার, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও উৎসাহিত হই এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও এইভাবে আপলোড করতে পারি। থ্যাংক ইউ।